সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। দর্শক, পুঁজিবাজারে গত কয়েকদিন ধরে যে অবস্থা, সেই অবস্থায় বিনিয়োগ কীভাবে করবেন, নতুন বিনিয়োগ যারা নিয়ে আসছেন তারা কি করবেন, কিংবা যাদের বিনিয়োগ আছে তারা কিভাবে সিদ্ধান্তগুলো নেবেন, এই লেনদেন কমে যাওয়া এবং এই নেগেটিভ এখন কয়েকদিন ধরে বাজার দেখছি, এই অবস্থায় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা চেষ্টা করব আপনাদেরকে বিনিয়োগ পরামর্শ দেওয়ার। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন এস এম নাসিরউদ্দিন, সিইও স্টার্লিং স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, আছেন মোহাম্মদ শফিকুল আলম, এফসিএমএ এবং এফসিএ। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। নাসির ভাই, এখন যে বাজারের অবস্থা আপনি দেখছেন যে আজকেও যদি দেখেন যে বাজার কিন্তু একটু নেতিবাচক, যদিও কিছু শেয়ারের দাম বাড়ছে, লেনদেন বাড়ছে, আবার বেশিরভাগ শেয়ারের দাম কমে যাচ্ছে। এই অবস্থায় মানে বিনিয়োগকারীরা কী ধরনের সিদ্ধান্ত নেবেন? কারণ যে হয়তো তার ফান্ডামেন্টাল একটা শেয়ার আছে, ধরে আছেন, প্রাইসও অনেক যৌক্তিক পর্যায়ে আছে, এখান থেকে বাড়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে ওই সেক্টরের লেনদেন তেমন হচ্ছে না, যে কারণে হয়তো তার হাতের শেয়ারটির দাম তেমন বাড়ছে না কিংবা কমে যাচ্ছে। এই অবস্থায় বিনিয়োগ পরামর্শ যদি আপনি বলেন, সেক্ষেত্রে কি ধরনের পরামর্শ আপনি দিবেন, সংক্ষেপে যদি বলেন। আমাদের এই মুহূর্তে যদি বিনিয়োগকারীদের আপনার চিন্তা ভাবনাটাকে আমি যদি মানে আমার চিন্তা ভাবনা তো কনভার্ট করতে পারবো না, তো আমি যেটা বিনিয়োগকারীকে দেখতেছি, বিনিয়োগকারীদের, আমি একজন সিইও হিসাবে বিনিয়োগকারীদের যতটুকু পর্যবেক্ষণ করতেছি, তো বিনিয়োগকারীরা এই মুহূর্তে যে সমস্ত শেয়ারগুলা ধরেন ভলিউম বেশি হচ্ছে, টপ 10-এ অথবা টপ 20-তে থাকতেছে, সেই সমস্ত শেয়ারগুলোর প্রতি ঝুঁকে পড়তেছে। এর বাইরেও যেগুলো অনেক শেয়ার, যেগুলো যাদের পি খুব কম, তাদের এনএবি খুব ভালো, ইপিএস খুব ভালো, হ্যাঁ, বাট ওইভাবে ভলিউম হচ্ছে না। লাইক ব্যাংক ধরেন, ব্যাংকগুলা এবং লিজিং কোম্পানিগুলো, অনেক লিজিং কোম্পানি রিসেন্টলি ধরেন লঙ্কা বাংলা একটা ভালো ডিভিডেন্ড দিয়েছে, 30% ডিভিডেন্ড দিয়েছে লঙ্কা বাংলা, মানে ইটস এ ভেরি গুড সাইন ফর দি ক্যাপিটাল মার্কেট। হ্যাঁ, তো আমার ধারণা হয়েছিল যে লঙ্কা বাংলাকে দিয়েই ক্যাপিটাল মার্কেটটা একটা ভালো সমস্ত কোম্পানিগুলা। তো বিনিয়োগকারীরা বেসিক্যালি নিজস্ব কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না, সাধারণ বিনিয়োগকারীদের কথা বলতেছি আমি। আপনি বিনিয়োগকারীদের আবার এখানে কিছু ক্লাসিফিকেশন আছে। কিছু বিনিয়োগকারীরা ধরেন যাদের ইনভেস্টমেন্ট 20-50 লাখ বা 20-50 কোটি টাকা, 10 কোটি টাকা, তারা যেভাবে চিন্তা করে 10-20 লাখ টাকা, 5 লাখ টাকার বিনিয়োগকারীরা ওইভাবে চিন্তা করে না। তো ওরা হয়তো লং টাইমে এই মুহূর্তে কোনো বিনিয়োগকারী এখানে আসতে চায় না। ওই বিনিয়োগকারীরা আমি যেটা দেখলাম শর্ট টাইমে একটা ক্যাপিটাল গেইন করে চলে যেতে চায়। যে কারণে আজকে বিনিয়োগকারীদের মধ্যে একটা ধ্যান ধারণা হলো যে আমি যে সমস্ত শেয়ারের টার্নওভারটা বাড়তেছে সেখানে বিনিয়োগ করব, হয়তো এখানে শর্ট টার্মে আমি একটা ক্যাপিটাল গেইন করি, আমি বের হয়ে যেতে পারবো। বাট আমি যদি এই পুঁজিবাজারের যদি একটা সার্বিক দিক চিন্তা করি, পুঁজিবাজারের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার কথা চিন্তা করি, এই পুঁজিবাজারে আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীকে আনতে হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী আনার জন্য অনেকগুলো পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, আমি এর আগেও বলছি, বাজারে পুঁজির সংস্থান ওইরকম হয় নাই, যেভাবে শেয়ারের যোগান আসছে, যে কারণে আপনার পুঁজি একটা লিমিটেড আছে। এই পুঁজিটা এক এক সময় এক একটা আইটেমের দিকে চলে যাচ্ছে, এক একটা শেয়ারের দিকে চলে যাচ্ছে। কখনো বিএসআরএম লিমিটেডে চলে যাচ্ছে, কখনো দেখা গেল যে আপনার লঙ্কা বাংলার দিকে চলে যাচ্ছে, কখনো কাশেম রাইচালের দিকে চলে যাচ্ছে। সেম পুঁজি, বাড়তি পুঁজির কোনো সংস্থান হচ্ছে না, যে কারণে আপনার টোটাল ট্রেড ভলিউম ডিএসসির বাড়তেছে না, বরং কখনো কখনো কমে যাচ্ছে স্বাভাবিকভাবে। এবং বিনিয়োগকারীরা একটা ধূম্রজালে আছে। এই মুহূর্তে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ কি বাড়াবে কিনা, হ্যাঁ, অনেক বিনিয়োগকারীর হাতে টাকা আছে এই মুহূর্তে আমার মনে হয়, কারণ ব্যাংকে অনেক বিনিয়োগকারী টাকা রাখতে চাচ্ছে না ব্যাংকের এই স্বল্প সুদে। তো সার্বিক অবস্থা আমার মনে হয় যে আলটিমেটলি আস্তে আস্তে এই অবস্থা কাটিয়ে উঠে একটা স্থিতিশীলতার দিকে ধাবিত হবে। মার্কেট স্থিতিশীলতার দিকে যাওয়ার আগে এই ধরনের ঘটনা ঘটে থাকে। আইটেম ওয়াইজ মার্কেটের একটা রান প্লে হয়ে থাকে, একটা আইটেমে এক এক সময় ঢুকে, এরপর সেক্টর ওয়াইজড মানে
প্লে হয়, সেক্টর ওয়াইজ হয়, তারপরে আস্তে আস্তে মার্কেট স্থিতিশীলতার দিকে যাবে, মার্কেট একটু বুম হবে। এখন মার্কেটে যেটা আপনি বলতেছেন মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট এখন খুব ডাউন ট্রেন্ডও থাকতেছে না, খুব আপ ট্রেন্ডে থাকতেছে না, আমি মার্কেট সেমি স্থিতিশীলতার দিকে আছে। জি, সুরূপ ভাই, আপনারা যদি মানে আপনারা তো আর্থিক মৌলভিত্তিক বিশ্লেষণ করেন, যেহেতু আপনারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই অবস্থায় যে বাজারের যত ভালো শেয়ারগুলো আছে, আপনি যদি দেখেন যে ব্যাংক, ইন্স্যুরেন্স কিংবা লিজিং বাদ দিলে যে ভালো শেয়ারগুলো আছে সেগুলো কিন্তু প্রাইস খুব একটা কমে নাই, এই গত 5 বছরে অনেকগুলো বেড়েছে। এই অবস্থায় এখন ওই শেয়ারগুলোর প্রতি এখনও বিনিয়োগকারীদের মানে আগ্রহ দেখছি, কিন্তু অন্যান্য কোম্পানিগুলোর তেমন আগ্রহ নাই। নাসির ভাই যে কথাটা বললেন যে সরবরাহ অনেক হয়ে যাওয়ায় এখন বিনিয়োগকারীরা ওই শেয়ারগুলোর দিকেই যেতে যাচ্ছেন, যেগুলো বেড়েছে সেগুলোর দিকেই আগ্রহটা বেশি। এই অবস্থায় আসলে এটা বিনিয়োগকারীদের কী ধরনের মানে সিদ্ধান্ত নেওয়া দরকার এখানে? ধন্যবাদ আপনাকে। এটা একটা ডিলেমা কাজ করে। একজন ইনভেস্টর যদি একটা ল্যান্ড কিনতে চান অথবা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার কিনতে চান, হোয়াট হি উইল ডু, হি উইল অ্যানালাইজ যে ল্যান্ড কিনতে গেলে ল্যান্ডের 50 বছরের হিস্ট্রি দেখতে হয়, আমরা সিএস, এসএ, আরএস এগুলো দেখি। তো এখন একটা শেয়ার মার্কেটে প্রথম হচ্ছে যে সংজ্ঞাটা একটু আমার দ্বিমত আছে, এটা কি ব্যবসা নাকি ইনভেস্টমেন্ট? আমি এটাকে ইনভেস্টমেন্ট হিসেবেই দেখতে চাই, দিস ইজ নট এ ট্রেড। তো নাসির ভাইয়ের সঙ্গে আমি অনেকাংশেই একমত এবং এই কথাটা বলতে চাই যে যদিও এখন পুঁজি কিন্তু আছে, এখন কিন্তু অ্যাভেলেবেল ফান্ড আছে, কিছুটা আস্থার সংকট আছে। আর আপনি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি যেটা বলেছেন, আমার কাছে মনে হয় সেক্টর ওয়াইজ অনেক বড় বড় সেক্টর আছে, ব্যাংক অথবা এই ধরনের কোনো পাওয়ার সেক্টর, যেগুলো আসলে সেক্টর ওয়াইজ একটা ইম্প্যাক্ট থাকে। জি, অ্যাপার্ট ফ্রম দিস এই বিগ সেক্টর, বেশ কিছু এফএমসিজি এবং ভালো ভালো কোম্পানি আছে। আমি যখন যে কোম্পানির শেয়ার কিনতে চাই সেটা তো আমি ইনভেস্ট করতে চাই, তো ইনভেস্ট করতে গেলে আমাকে দেখতে হবে তার লোকাল মার্কেটের গ্রোথটা কেমন, তার এক্সপোর্ট সেলস আছে কিনা, ওই কোম্পানির প্রোডাক্টটা বাজারে আছে কিনা। এমন কোম্পানি আছে যারা ডুইং ফাইন, বাট আমি বলতে পারি কয়েকটা কোম্পানির নাম মেনশনও করা যেতে পারে। আপনি যে যখন অলিম্পিক বলেন, স্কোয়ার বলেন, এই ধরনের বেশ কিছু কোম্পানি, যদিও স্টিল পার ভ্যালুর থেকে অনেক বেশি দাম এটা আছে, আমি তারপরেও মনে করি এই ধরনের অনেক শেয়ার আছে যেসব শেয়ারে যদি আপনি 1 বছর 2 বছর জন্য ইনভেস্ট করেন, ইভেন 6 মাসে ইনভেস্ট করেন, লুজার হওয়ার কোনো সম্ভাবনা আমার দৃষ্টিতে থাকে না, কারণ এই প্র্যাকটিসটা আমরা লাস্ট 10 ইয়ার্স ধরে দেখছি। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যে স্কয়ার ফার্মা কিংবা আপনি যদি অলিম্পিকের কথা বলেন বা কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কথা বলেন, এইগুলো ছাড়া কিন্তু এরকম নতুন কোম্পানি তেমন ক্রিয়েট হচ্ছে না যেগুলোর ফিউচার খুব ভালো, যে কারণে দেখেন মাল্টিন্যাশনাল শেয়ারগুলো আপনার বেশিরভাগই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, এবং এগুলো ট্রেড হয় না আপনার। আর স্কয়ার ফার্মা বলেন, অলিম্পিক বলেন, অলিম্পিকের শেয়ারও লেনদেন হয় না। তো এই স্কয়ার ফার্মার শেয়ারটা কিছু লেনদেন হচ্ছে, এখন বেক্সিমকো ফার্মা দেখছি আমরা বাড়ছে, এরকম গুটি কয়েক শেয়ার ছাড়া আর শেয়ারগুলোর ব্যাপারে বিনিয়োগকারীদের মানে একটা ধূম্র জাল তৈরি হয়েছে। এখানে বিনিয়োগকারীরা এগুলোতে লং টার্মে বিনিয়োগ করবেন নাকি শর্ট টার্মে যে শেয়ারগুলো বাড়ছে সেগুলোর দিকে যাবেন? আপনি ভালো বলেছেন যে প্রথম হচ্ছে যে যদি কারেন্ট মার্কেট সিনারিও চিন্তা করি, সেটা হচ্ছে যে এরকম আরও অনেক শেয়ার আছে, আমি জাস্ট টপ অফ দ্য মাইন্ড 2টা কোম্পানির নাম মনে পড়লো, যারা খুবই ভালো করছে, তাদের মার্কেট প্রেজেন্স আছে, মার্কেট শেয়ার এক ইন্ডাস্ট্রিতে কিন্তু একজনের মার্কেট শেয়ার থাকে, তো দেখা যাচ্ছে যে ওই ইন্ডাস্ট্রিতে তার মার্কেট শেয়ার হিউজ, এরকম কোম্পানির শেয়ার কিন্তু রিজনেবলি কম দামে পড়ে আছে। আমি বিশ্বাস করি যে এরকম আপনি দেখলি অ্যানালাইসিস আমরা করি, কোনো পার্টিকুলার কোম্পানির শেয়ার মেনশন না করে বলতে পারি যে সেক্টর ওয়াইজ দেখা যাবে যে ব্যাংক অথবা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টর অথবা যদি আপনি বলেন যে পাওয়ার সেক্টর, এর বাইরে যদি এফএমসিজি বা অন্য যারা আছেন এইসব সেক্টরের টপ 1 কারা লিস্টিংয়ে আছে, তাদের মার্কেট শেয়ার কেমন, প্রোডাক্টের ফিজিবিলিটি কেমন, প্রফিটেবিলিটি কেমন, এটা দেখলে একটা ভালো জিনিস। আর একটা আপনি ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন যে এমএনসি অথবা যেমন আমি একটা গ্রুপ অফ কোম্পানি, যে গ্রুপ সিএফএন কোম্পানি সেক্রেটারি, তো আমার নিজের মনে কোশ্চেন আছে যে আমরা কেন শেয়ার মার্কেটে আসছি না। এটার ব্যাপারে বলবো যে এখন কিন্তু এনভায়রনমেন্টটা আস্তে আস্তে বেটার হচ্ছে, যদিও কিছু কমপ্লিকেশন আছে, আমরা ল নিয়ে ঘাটাঘাটি করি, সিএ ইনস্টিটিউটে বা আইসিএম ইনস্টিটিউটে আমরা লর ফিডব্যাক দিই, বেশ কিছু রিফর্ম এসেছে। এখন যেটা করা দরকার, এনাফ ল ইজ দেয়ার, এখন হচ্ছে একটা রোড শো করা দরকার, একটা ইন্টারেস্ট গ্রুপ তৈরি করা দরকার। আজকে এমএনসি কোম্পানিগুলো সারা ওয়ার্ল্ডেই ক্যাপিটাল মার্কেটে, একটা মার্কেটের কিন্তু ডেফিনেটলি ডিপেন্ড করে তার প্যারামিটারগুলো, মাইক্রো ইকোনমিক্স যে ইন্ডিকেটারগুলো বলি, তার ভিতরে শেয়ার মার্কেট হচ্ছে অন্যতম। এবং শেয়ার মার্কেটে না এসে এমএনসিগুলো তাদের ওনারশিপ ধরে রেখে
কিভাবে বাংলাদেশে অপারেশন করে, বিকজ উই আর দ্য কনজিউমার, মানে কনজিউমার আমরা কনজিউম করছি, আমরা কাস্টমার, সো উই ক্যান বি দ্য ওনার অ্যাজ ওয়েল। এটা তো শেয়ারের, তো আমার মনে হয় যে এটা পলিসিগত ব্যাপার আছে এবং রেগুলেটর যারা আছেন প্রাইমারি ঢাকা স্টক এক্সচেঞ্জ, আপনার চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং তাদের যে মেইন রেগুলেটর ঢাকা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তাদেরকে এটার ব্যাপারে খুবই উদ্যোগী হতে হবে। বিওএ যেরকম বেশ কিছু ইনভেস্টমেন্ট রোডশো করছে বিভিন্ন দেশের বাইরে, বিএসইসিও সেই সিমিলার ভাবে আমার মনে হয় এই করা বিষয়টা দরকার। কিন্তু আমরা দেখেছিলাম যে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ এখন, কিন্তু তার আগে যখন ডিমিউচুয়ালাইজেশন হয়নি তখন কিন্তু স্টক এক্সচেঞ্জ থেকে এই রোড শোগুলো আমরা দেখেছি, জি ডিএসসি থেকে দেখেছি, সিএসসি থেকে দেখেছি। এই বিষয়টা কিন্তু এখন তেমন নেই, যদিও এখনই হওয়া উচিত। নাসির ভাই কিছুদিন আগে একবার বলছিলেন, বা যারা এখন শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত তারা বলছিলেন যে এখন নতুন বিনিয়োগকারী ক্রিয়েট করা দরকার, ব্রাঞ্চ ওপেন করা দরকার। কিন্তু 2010-এ নতুন নতুন ব্রাঞ্চ ওপেনের পারমিশন দেওয়া হয়েছে, এখন তেমন একটা দেয়া হচ্ছে না। মানে বিষয়টা কি আসলে দুই রকম হয়ে গেল কিনা? ডেফিনেটলি আই ডু এগ্রি উইথ ইউ, কারণ এখন যেটা হয়েছে যে এখনকার দেখেন আপনার মার্কেট ইন্টারেস্টেড 2010 বা 12 যদি বলেন 13, সেই সময় আপনার ব্যাংক থেকে লোন নিতে গেলে আপনাকে 15-16 এরকম রেটে ছিল। এখন দেখেন আপনি যদি গভর্নমেন্ট সিকিউরিটিজে রাখেন, যেটা রিস্ক ফ্রি রিটার্ন বলে, 5-6% ট্যাক্স কাটার পরে আপনি 4% পাচ্ছেন। সো আপনি যদি একটা নর্মাল ভালো শেয়ারে যারা রেগুলার একটা স্টেডি ডিভিডেন্ড দিয়ে আসে 10 to 15, 20 হইলে খুবই ভালো, এবং এটা মার্কেট আপনার শেয়ারের যে ইলটা এটা অনেক ভালো। সো এখন যেটা হচ্ছে যে মানুষকে এটা জানাতে তো হবে, আমি ব্যাংকে টাকা ফেলে রাখছি, এটা তো ওয়েস্টেজ অফ রিসোর্সেস। সারা ওয়ার্ল্ডেই বলে যে আপনার কাছে সম্পদ থাকতে পারে, সম্পদ আপনি কিন্তু বালিশের নিচে রাখতে পারেন না, আপনি ফেলতে পারেন না, আপনি ওয়েস্টেজ করতে পারেন না, ইউ হ্যাভ টু ইনভেস্ট। সো আপনার একটা অ্যাসেট আছে, অ্যাসেট থেকে আর অ্যাসেট বাড়াতে হবে। তো সেটা যদি করতে হয় তাহলে ইকোনমির চাকা চালাতে হলে কিন্তু শেয়ার মার্কেটে এবং এখানে আসতে হবে। যেসব কোম্পানি আসছে না তাদেরকে আসার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে, ট্যাক্সে ইনসেন্টিভ রাখতে হবে, কর্পোরেট ট্যাক্স রেট কমাতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যেসব কোম্পানিগুলো আছে তাদেরকেও একটু ব্র্যান্ডিং করা দরকার, যে এরা আছে, আমি আজকে ইনভেস্ট করলে আমি এখানে 20% যদি ক্যাশ ডিভিডেন্ড পাই। যেসব শেয়ার এখন 20 টাকা, 25 টাকা, 10 টাকা শেয়ার ভ্যালু আপনি আছে। যদি দেখেন যে আমরা যদি বলি যে বাজারে ব্যাংকের শেয়ার কিনলে এখন প্রাইস তেমন আপ হয় না, কিন্তু আপনি যদি কেউ ইনভেস্টমেন্টে যায়, একটা ব্যাংকে 15 টাকা 16 টাকার ব্যাংক, আপনার সবশেষ যে ব্যাংকটা ডিভিডেন্ড দিল 25%, আমি যদি ভুল না করে থাকি, 15 টাকা দাম। আপনি যদি এরকম একটা শেয়ারে যদি বিনিয়োগ করেন 1 বছর 2 বছরে, আপনার রিটার্নটা কত? এই জায়গায় ফিরবে, একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার প্রশ্ন কি? জি ভাইয়া। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমি টাঙ্গাইল থেকে বলছিলাম, আব্দুল আজিজ। হ্যাঁ জি বলুন। ভাইয়া, আমার প্রশ্ন হলো এই যে ব্যাংকের শেয়ারগুলা, হ্যাঁ, জি আপনি দেখেন 2010 সালে যে ব্যাংকের শেয়ারগুলি ছিল 200 টাকা, 300 টাকা, 150 টাকা, 100 টাকা, সেই শেয়ারগুলো 8 টাকা 9 টাকায় চলে এসছে, 10 টাকা। আমরা কিভাবে বাঁচি এখন? এই ব্যাংকগুলা কি আমাদের দিকে কোনো দিকে তাকাবে না, নাকি এইভাবে আর কতদিন আমরা বাঁচবো? আমাদেরকে তো শেষ করে দেওয়া হলো। জি ধন্যবাদ। দর্শক এখানে আপনাকে জানিয়ে রাখি যে 2010-এ যে যত দাম ছিল ব্যাংকগুলোর, আপনি যদি ডাচ বাংলার দেখেন, ডাচ বাংলার প্রাইস কিন্তু এখনো 100 টাকা। আপনার অন্য শেয়ারগুলো, অন্য ব্যাংকগুলো এত বোনাস শেয়ার ইস্যু করেছে, বোনাস দিতে 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 আপনার মানে শেয়ারের ভলিউম এত বেড়েছে। এবং আপনি যদি দেখেন যে মানে শেয়ার মার্কেটের মতো ব্যাংকিং সেক্টরেও একটা অস্থিরতা চলেছে, যদিও এখন সেটা কাটিয়ে উঠেছে। তো এই অবস্থায় যে 100 টাকায়, নাসির ভাইয়ের কাছে যদি এই দর্শকের প্রশ্নের সাথে আমি অ্যাড করি, যে 100 টাকায় যে ব্যাংক কিনেছে সেটা ধরেন 3 বা 4 টাইমস বেড়েছে, যদি তাই হয় 10 টাকা, তাহলে 40 টাকা মার্কেট প্রাইস, কিন্তু কিনেছে তো 100 টাকা। এই অবস্থায় কি করবেন? এখন যেটা এবং করতে পারে, বেশিরভাগই কিন্তু মার্জিন অ্যাকাউন্টে কিনা। এখন ওনারা যেটা করতে পারে, এখন ব্যাংকের শেয়ারের দাম অনেক নিচে চলে আসছে, ওরা যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগের চিন্তা করে ব্যাংকের শেয়ারটা রেখে দিতে পারেন। এবং পাশাপাশি এখন মার্কেটে ব্যাংকের যে প্রাইস লেভেলটা আসছে ব্যাংকের শেয়ারগুলোর, উনি কিছু প্রাইস, আরো কিছু শেয়ার কিনে এভারেজ করে রাখতে পারে। মানে কিন্তু যারা আপনি দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে আছে, তারা কি নতুন করে ইনভেস্টমেন্টের সুযোগ আছে কিনা? কারণ আপনারাই বলেছেন 11, 12, 13, 14, 15 এবং সবশেষ 16, প্রত্যেক বছরই বিনিয়োগের এখন পারফেক্ট সময়। এটা বিনিয়োগের কখনো কখনো বলবো, কেউ বলেছে, হ্যাঁ। তো 2010 সালে যারা অনেকে বলছে, অনেকে এরকম মানে সতর্কবার্তা দিয়েছে, আপনারা দেখে শুনে বিনিয়োগ করুন, দেখে শুনে। বলতে তো পারবো না যে আপনি বিনিয়োগ করবেন না, বারবার আপনাকে সতর্ক দেওয়া হয়েছে দেখে শুনে বিনিয়োগ করুন। ঢাকা স্টক এক্সচেঞ্জের অনেক মেম্বার
কে বলতে আমি শুনেছি, দেখে শুনে বিনিয়োগ করুন। তো তারা বিভিন্নভাবে সতর্কবার্তা দিয়েছে, মানুষ সেভাবে করে না। মানুষ বাংলাদেশে আমরা যখন ঝাঁপায় পড়ি একটা জিনিসে, বুঝে না বুঝে ঝাঁপায় পড়ি। তো এখন শেয়ার মার্কেটে যারা অনেক বিনিয়োগকারী তারা অনেক এডুকেটেড হয়েছে। ইভেন আপনার মফস্বলের একজন বিনিয়োগকারীও সে অনেক এডুকেটেড, সে অনেক চিন্তা ভাবনা করে, সে মানে শেয়ারের ফি বুঝে, ইপিএস বুঝে, এনএবি বুঝে, ডিভিডেন্ড ইয়েল্ড বুঝে, বুঝছেন। এখন মানুষকে অসচেতন বলা যাবে না। এগুলো বুঝে আপনি যদি এগুলো বুঝে যে বিনিয়োগ করে, বিনিয়োগ করে কি সে ওইভাবে রিটার্নটা পায়? কারণ মার্কেট কি সেই রকম অ্যাটিটিউড মার্কেটে এরকম আছে কিনা? একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার প্রশ্নটি করুন। জি, ওই আসলে আমাদের দেশে বাজারটা দেখা যায় যে কখন এমন ভাবে ওঠে আবার নামে, এই যে মানে বাজারের একটা গতি, এই গতিটাকে কি আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে রাষ্ট্রীয়ভাবে এটাকে ঠিক করা যায় না? জি দর্শক, আপনাকে ধন্যবাদ। এইখানে আসলে ধন্যবাদ। ক্যাপিটাল মার্কেটটা মনে হয় কিছুটা এরকম। পৃথিবীর সব দেশে ক্যাপিটাল মার্কেট বা পুঁজিবাজার খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমি ঠিক বুঝতে পারি না বাংলাদেশের বর্তমানে অর্থনীতির সব সূচক সব দিক থেকে ইতিবাচক বলে সরকার মহোদয় এবং যারা মানে অনেক অর্থনীতিবিদ বলতেছেন যে প্রত্যেকটা সূচক ইতিবাচক। যদি প্রত্যেকটা সূচকের ইতিবাচক হয়, সূচকের আপনার এফেক্টটা কেন শেয়ার মার্কেট আসবে না? শেয়ার মার্কেটে কেন আপনার স্থিতিশীল হবে না? আমি আপনাকে বলি, শেয়ার মার্কেটের গুরুত্বকে অনুধাবন করতে হবে। শেয়ার মার্কেটের গুরুত্ব, শেয়ার মার্কেট অর্থনীতিতে কীভাবে অবদান রাখতেছে। পৃথিবীর বড় বড় দেশগুলো আজকে যাদের অর্থনীতি একটা ভিত্তির উপর দাঁড় করছে, আপনি এই যে মায়ানমারের মতো আমাদের পার্শ্ববর্তী দেশ, যাদের ওখানে পুঁজিবাজার ছিল না, তারা এখন রিয়েলাইজ করতেছে তাদের অর্থনীতিতে গতি সঞ্চার করতে হলে পুঁজিবাজার ইন্ট্রোডিউস করতে হবে। তারা পুঁজিবাজারের ব্যাপার চিন্তা ভাবনা করতেছে। আজকে ভিয়েতনাম আগায় যাইতেছে, আমরা কেন পিছিয়ে যাব? আমাদের মানুষের কর্মক্ষমতা অনেক বেশি, আমাদের মানুষের আপনার ভাই আমরা কেন পিছিয়ে যাব? এখানে আমি সরকারের বিষয়ে যেটা বলি, বর্তমান সরকারে কিন্তু মানে যে ইস্যুগুলো নিয়ে যাওয়া হচ্ছে নীতি নির্ধারকদের কাছে, তারা কিন্তু সেটা দিচ্ছেন। আপনি দেখেন প্রাইম মিনিস্টার থেকে শুরু করে অর্থমন্ত্রী পর্যন্ত সব শেষ, যে তারা কিন্তু ইতিবাচক। আপনার কথার সাথে আমি একমত। মানে বর্তমানে জাস্ট মানে খুব রিসেন্ট যেটা মানে সরকার অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে শেয়ার মার্কেটকে স্থিতিশীল করার জন্য। তো শেয়ার মার্কেটকে স্থিতিশীল করার জন্য আমি যদি শর্ট টার্মে চিন্তা করি, এই শেয়ার মার্কেট হয়তো শর্ট টার্মে একটু ভালোর দিকে যাবে, আবার সে পূর্বের অবস্থায় ফিরে আসতে হবে। আমি এর আগেও বলেছি, এই পুঁজিবাজারকে অতি দীর্ঘ সময়ে চিন্তা করতে হবে। অতি দীর্ঘ সময় নিয়ে পুঁজিবাজারকে স্থিতিশীলতার দিকে কীভাবে যায় এ চিন্তা করতে হবে। আজকে পৃথিবীর সব দেশে পাবলিক রেজিস্ট্রেড কোম্পানিগুলোর কর্পোরেট ট্যাক্স অনেক কম, আমাদের দেশে সে তুলনায় অনেক বেশি। কর্পোরেট ট্যাক্স কমাতে হবে, পাশাপাশি ক্রান্তিকাল একটা সাপোর্ট দেওয়ার জন্য ফান্ড রেজ করতে হবে। এটা নিয়ন্ত্রণ সংস্থা করলে পারবে না, আদার যারা আছে গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিতে হবে। গভর্নমেন্ট কাদেরকে এটা ফাটি করবে, করে একটা ফান্ড রেজ করতে হবে। সম্মিলিত একটা চেষ্টা থাকতে হবে। আমরা আসব আপনার কাছে। সম্মিলিত একটা চেষ্টা থাকবে। আরেকটা জিনিস আমি বলি, সর্বোপরি যেটা কথা হলো যে আমার দেশের পুঁজিবাজার দেশের মাইক্রো এবং ম্যাক্রো অর্থনীতিতে কিভাবে অবদান রাখে, সেই জিনিসটা রিয়েলাইজ করে পুঁজিবাজারের ব্যাপারে অনেক বেশি আন্তরিক হতে হবে। আমার কাছে মনে হয় অতীতে এই আন্তরিকতার একটু ঘাটতি ছিল। জি ভাই, যদি এই প্রশ্নটার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে এখন যে নিয়মগুলো আছে, ধরেন আপনি যে মার্জিন রুলে দেখেন, সেখানে 1 টাকায় 50 পয়সা সর্বোচ্চ ঋণ পায়। এখন তো নতুন করে আসলে যদি নতুন কোনো বিনিয়োগকারী আসেন, সে দেখবেন যে আমি আসলে এইখানে গেলে আমি মুনাফা করতে পারছি কিনা। ব্যাংকে 100 টাকা রাখলে আমি হয়তো 5 টাকা পাচ্ছি, এখানে আমি কয় টাকা পাচ্ছি? এখানে তো আমি পাচ্ছি না। এই যে আমি পাচ্ছি না, এটাকে তো মানুষকে বোঝাতে হবে যে না, এখানেও মুনাফা হচ্ছে। আপনি যেটা বললেন যে ব্যাংকগুলোতে ইনভেস্টমেন্টে গেলে হয়তো 20% 25% ডিভিডেন্ড পাওয়া যায়, এই জিনিসটা কিন্তু সাধারণ মানুষ হয়তো বুঝতে পারছে না। যদি বুঝতে পারতো, ব্যাংকে টাকা রাখতো না। ডেফিনেটলি কয়েকটা ইস্যুই চলে আসছে। যেমন একটা আসছে যে মাইক্রো ইকোনমিক্স ইন্ডিকেটর যেটা বলে, বাংলাদেশের এই মুহূর্তে অলমোস্ট সবগুলো ইন্ডিকেটরই পজিটিভ শো করছে। বাট একটা জিনিস হয়তো ওভাবে আসে না, যেটা স্ট্যাটিস্টিক আমরা পাই, যে লাস্ট 1 ইয়ার বা 1.5 ইয়ার ক্যাপিটাল মেশিনারিজের কিন্তু ইম্পোর্ট কিছুটা কমে গেছে। ব্যাংকের ডাটা, র মেটেরিয়াল যেটা ম্যানুফ্যাকচারিং ট্রেডিং গুড আসছে,
র মেটেরিয়াল কম আসছে, হুইচ ইজ ভেরি মানে এটাই চিন্তার কারণ। ব্যাংকের রেট যেহেতু এখন কম, সারপ্লাস মানি আছে, সো কেন এটা বাড়বে না? আজকে বাংলাদেশ থেকে আমরা যেসব জায়গায় এক্সপোর্টের জন্য যাওয়ার চেষ্টা করছি, নেপাল সহ অন্য জায়গায়, বাংলাদেশি প্রোডাক্টের প্রচণ্ড আগ্রহ আছে, ট্রাস্ট আছে, যেটা আগে ছিল না। অতীতের যে কোনো সময়ের থেকে আজকে বাংলাদেশের পণ্যের উপরে অ্যাকসেপ্টেন্সি বাড়ছে। সো এখানে আমি মনে করি রেগুলেটর যেটা করে, আপনি যেটা বলছিলেন মার্জিন লোন, আমার মনে আছে 2009-10-এর দিকে হবে, যখন মার্জিন লোনটা খুব একবার বাড়াচ্ছিল কমাচ্ছিল, খুব ফ্ল্যাকচুয়েশন। এখনকার যে সিচুয়েশন, এখন আপনার দরকার হচ্ছে লিকুইডিটি আনা, যেহেতু মার্চেন্ট ব্যাঙ্কগুলো চাইলেই কম টাকায় ফান্ড নিতে পারছে। সো কেন এখন 1:0.5 হবে? এখন তো 1:1 হওয়া উচিত অ্যাটলিস্ট, মানে আমার কাছে যেটা মনে হয়। অতীতে এক সময় 1:1.5 দিয়েছিল, তখন একটা ডিফারেন্ট সিনারিও ছিল। বাট এখন কিন্তু মার্কেটের শেয়ারটা অতি মূল্যায়িত নাই আমি বিশ্বাস করি। দু একটা ইন্ডিভিজুয়াল শেয়ারে থাকতে পারে, ওভারঅল মার্কেট সাইজ ভালো। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যাংকের যে কথা বললেন যে একসময় ব্যাংকে কিনে তার প্রাইসটা পড়ে আছে, উনি চিন্তা করছেন না যে উনি কিন্তু প্রত্যেক বছর ডিভিডেন্ড পাচ্ছেন। এক, ওই ডিভিডেন্ডটা কিন্তু ট্যাক্স সেভিংস হচ্ছে ওনার জন্য, ইনভেস্টমেন্টের জন্য। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আর একটা জিনিস মনে রাখতে হবে, শেয়ার মার্কেটে ওয়ান ফাইন মর্নিং আপনার যদি 10 লাখ টাকার আপনার পুঁজি থাকে, 10 লাখ টাকা একটা ব্যাংকের শেয়ার আপনি কিনে ফেললেন, ইট উইল নট বি ওয়াইজ থিং। আপনাকে যেটা করতে হবে, আপনার ইনকাম রেগুলার আছে কিনা, আপনার রেগুলার সেভিংস হচ্ছে কিনা যদি জানা থাকে, তাহলে আপনি করতে পারেন। এরপরে যখন প্রাইস কমবে আপনি অ্যাভারেজ করবেন ভালো স্টকে। আপনি একটা কোম্পানির শেয়ার কিনছেন, ইউ আর দ্য ওনার অফ দিস কোম্পানি। আচ্ছা, ভালো স্টক কোনটা সেই বিষয়টা জানবো, একটা বিরতি নিচ্ছি। দর্শক, আজানের বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। শোক ভাই, যে জায়গায় ছিলেন যে ভালো শেয়ার মানে ফান্ডামেন্টাল শেয়ার, এটা আসলে বিচার কিভাবে করবে? মানে এই যে ইপিএস, পি, আপনার ন্যাব, এগুলো দেখে তো আসলে বোঝা যাচ্ছে না যে আমি কোনটা ভালো শেয়ার বলছি। মানে বিষয়টা কি আপেক্ষিক কিনা? আপেক্ষিক আমাদের কারণে, আসলে গ্লোবাল স্ট্যান্ডার্ডে বলে আপেক্ষিক থাকার কথা না। আমাদের দেশের আমরা যারা ফাইন্যান্স অ্যাকাউন্টস তৈরি করি, অডিট করি, আমি দুইটা প্রফেশনেই আছি। সো আমরা এই উইন্ডো ড্রেসিংটা যে বন্ধ করা দরকার বলে আমরা মনে করি, এবং উইন্ডো ড্রেসিং কিছুটা কিন্তু আছেই, সবাই করছে এটা। সেটা বন্ধ করার জন্য কিন্তু এই যে এফআরএ বললেন, বিতর্ক আছে। আমার দুই ইনস্টিটিউটই দুই রকম মতামত দিচ্ছে। আমি পার্সোনালি ফিল করি যে ফর দ্য শেক অফ দ্য স্টেক হোল্ডার, যারা ওভারঅল এইটার থেকে বেনিফিটেড হবে, তাদেরকে প্রপার ইনফরমেশনটা দেয়া। আজকে ডিসক্লোজ ইনফরমেশনের থেকে নন ডিসক্লোজ ইনফরমেশন বেশি থাকে, যেটা কি রিউমার বা অন্য ফর্মে চলে আসে। ভালো শেয়ার হতে গেলে ডেফিনেটলি আপনার যেসব কোম্পানির গভর্নেন্স ভালো, আপনি ব্যাংকের কথা আসছিল, ভালো শেয়ারের কথা যদি বলি, যেসব ব্যাংকগুলো কম্পারেটিভলি কর্পোরেট কালচার আছে, কর্পোরেট গভর্নেন্স আছে, এটা কিন্তু খুব কঠিন না বের করা। একজন ইনভেস্টর তিনিই হবেন যার সারপ্লাস মানি আছেন, যিনি কিন্তু লোন করে পার্সোনাল কারোর থেকে টাকা নিয়ে ব্যবসা করবেন, এরকম জায়গায় বিপদে পড়তে পারেন উনি। কিন্তু এমন হয় যে উনি জেনে শুনে নিজের টাকা এবং একবার ইনভেস্ট না করে একটু বুঝে, এবং এখন ইনফরমেশন কিছু আছে, আপনি কিছুটা উইন্ডো ড্রেস হচ্ছেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, কিছুটা উইন্ডো ড্রেস হচ্ছে, কিন্তু আপনার অ্যানুয়াল রিপোর্টও কিছু আছে, ডিএসসির স্টক যে ওয়েবসাইটে যে ইপিএস দেয়, এখানে উইন্ডো ড্রেস বলতে বোঝাতে চাচ্ছি যে হয়তো ট্রু রিফ্লেকশন একজন ইন্ডিভিজুয়ালের জন্য পড়ে বের করাটা ইম্পসিবল, টাফ হচ্ছে। এখানে কিছু মেকানিজম আছে, তো সেক্ষেত্রে তারা দে ক্যান টেক হেল্প অফ দ্য এক্সপার্ট। আজকে ভাইরা যে ব্রোকারেজ হাউসে কাজ করেন, উনি যে মার্চেন্ট ব্যাংকে আছে, এখানে কিন্তু একটা গুড প্রফেশনাল সেট আপ তৈরি হয়েছে। 96-এর যদি তুলনা করেন, ইভেন 2006-এর কথা তুলনা করেন, আজকে 2016-এ এসে আমি বিশ্বাস করি যে রিয়েল এক্সপার্ট আছে দেয়ার, এবং তাদের হেল্পটা নিয়ে যদি একটু দেখে শুনে বুঝে, এবং মৌলভিত্তি যে কথাটা আসে, আপনি বলছেন আপেক্ষিক, এটা ট্রু, বাট আপনি নিজের বেসিসে চিন্তা করে দেখেন তো, একটা ফাইন্যান্সিয়াল ডাটা আপনি দেখলেন, আর ওই কোম্পানিটার মার্কেট অ্যাকসেপ্টেবিলিটি কেমন, ওই কোম্পানির প্রোডাক্টটা মার্কেটে আছে কিনা, এটা কি জাজমেন্ট করতে কি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লাগে? আপনি বলতেই পারেন যে কোন এই জায়গাটা আসলে মনে হয় এখনো বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে হবে। একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমি ঢাকা থেকে বলছি, রুবেল। হ্যালো ভাইয়া। হ্যাঁ জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। জি, অর্থনীতির সব সূচকই তো আকাশে উঠছে, শুধু পুঁজিবাজারের সূচকটা বোধহয় উঠতেছে না। এই সমস্ত কথাবার্তা ভাই আমাদেরকে আর কতদিন শুনতে হবে?
মানে এক্ষেত্রে দর্শক ধন্যবাদ আপনার এই মতামত দেওয়ার জন্য। মানে এক্ষেত্রে মানে কি করার আছে, আমরাও চেষ্টা করছি আপনাদের প্রবলেমগুলো তুলে ধরার। এখন আপনারা সূচক কোথায় উঠেছে, আপনারা এই বাজারেও কিন্তু 10% বা 20% বিনিয়োগকারী মুনাফা করছে, মানে আপনি করতে পারছেন না, সেই দায়ভার কিন্তু কেউ আসলে নেবে না। আপনার টাকা আপনি বিনিয়োগ করছেন, আপনি দেখে শুনে বিনিয়োগ করেন। এখন দেখে শুনে কি বিনিয়োগ করবেন সেই ডিসিশনটা কিন্তু আপনাকেই নিতে হবে। হাসি ভাই, দেখে শুনে বিনিয়োগ করবেন, মানে ভালো শেয়ারে বিনিয়োগ করবেন, এগুলো সবাই বলেন, কিন্তু আসলে এই বিনিয়োগকারীর সাথে আমি কিছুটা একমত। কিন্তু আপনাকে ভাই যেটা বললো, ভালো শেয়ার যেটা গ্লোবাল কনটেক্সটে যদি চিন্তা করে ভালো শেয়ার বলাটা আপেক্ষিক। তো আমি যখন ঢাকা স্টক এক্সচেঞ্জে বা চিটাগং স্টক এক্সচেঞ্জে একটা শেয়ার এনলিস্টেড হয়, এটা আমি ভালো না বলে খারাপ বলি কিভাবে? হ্যাঁ, এখন আমার পরবর্তীতে দেখতে হবে এই শেয়ারটার হিস্ট্রিটির দিকে দেখতে হবে, এই শেয়ারটার ম্যানেজমেন্টে কারা আছে। এইটা আমাদের দেশে খুব বেশি ইম্পর্টেন্ট। ব্যবস্থাপনা আমাদের দেশের আজকে যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো ব্যবস্থাপনার সমস্যা। আমাদের অনেক কিছু আছে, আমাদের স্কিল ম্যান আছে, আমাদের ক্যাপিটাল আছে, কিন্তু আমাদের উন্নত ব্যবস্থাপনার অভাব আছে, যথেষ্ট অভাব আছে। আজকে ডিমিউচুয়ালাইজেশন পরবর্তীতে আমরা উন্নত ব্যবস্থাপনা এই ক্যাপিটাল মার্কেটে ইন্ট্রোডিউস হবে আশা করছিলাম, কিন্তু হয় নাই। হয়তো হচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু এটা এখন পর্যন্ত দেখছি মানে আমরা তাই ত্বরান্বিত হবে আমরা আশা করছিলাম। যেটা বললেন আপনার মূল ভিত্তির শেয়ারের ব্যবহার কথা বললেন, হ্যাঁ, আমরা আপেক্ষিকভাবে যে শেয়ারের ইপিএস ভালো, তাদের এনএবি ভালো, তাদের ফি খুব কম। আপনি যদি এরকম দেখেন ব্যাংকের কতগুলো, একটু শেষ করি, কয়টা ব্যাংকের শেয়ার আছে যেগুলোর পি খুবই কম। আপনি টেক্সটাইল যদি দেখেন, আপনি ইন্স্যুরেন্স গুলো দেখেন, তাহলে এগুলোতে বিনিয়োগ করে বিনিয়োগকারী মুনাফা করতে পারছেন না। আমি দেখতেছি যে শেয়ারগুলো এখন আমি মার্কেটে ইনভেস্ট করব, তাদের ফিউচার পটেনশিয়ালিটি কতটুকু, তাদের যে প্রোডাক্টগুলো, তাদের মার্কেটে প্রোডাক্ট ডিমান্ড কোথায়, প্রোডাক্ট কি গ্লোবালি ডিমান্ড নাকি আমার ডোমেস্টিক ডিমান্ড, গ্লোবাল মার্কেটে তারা যাচ্ছে কিনা, এই সমস্ত কিছু যেমন আছে। যেমন আমি রিসেন্টলি একটা শেয়ার দাম, তারা তেল উৎপাদন করে, হ্যাঁ, তারা একটা সয়াবিন তেলের বিকল্প হিসেবে একটা তেল উৎপাদন করে। ওরা বললো যে কি আমি একটা বাজার রিউমার যে শ্রীলঙ্কাতে তেল এক্সপোর্ট করতেছে, বা বাংলাদেশ আর্মিতে তারা তেল দিচ্ছে। তো এই ধরনের এই যে পটেনশিয়ালিটি, যে আমি যে প্রোডাক্টটা তৈরি করতেছি, প্রোডাক্টের গ্রহণযোগ্যতাটা কোথায়, প্রোডাক্টের গ্রহণযোগ্যতাটা যদি বাড়ে আমার সেল বাড়বে, সেল বাড়লে আমার আর্নিং বাড়বে। তো এখন আপনার একটা ভালো শেয়ার, একটা খারাপ শেয়ারের অনেকগুলো ডেফিনেশন অনেকভাবে দেওয়া যায়। যেমন বাজারে রিউমার আছে, একটা কোম্পানি, ওই কোম্পানিটা বিদেশি কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার হবে। জয়েন্ট ভেঞ্চার হওয়া মানে সেখানে একটা উন্নত প্রোডাক্ট তৈরি হবে, সেখানে একটা উন্নত ব্যবস্থাপনা ইন্ট্রোডিউস হবে। আমরা ব্যবস্থাপনা দুর্বল, এটা আমাদের স্বীকার করতে কোনো অসুবিধা নেই। আমরা ব্যবস্থাপনা উন্নত করার জন্য আমাদের আজকে মানে এই ইনসাইড যে ইনফরমেশনগুলো, এগুলো বিনিয়োগকারীদের এগুলো লক্ষ্য রাখতে হবে, ভালো শেয়ার কোনটা এটা। আজকে আপনি বলেন ওপেন ইনফরমেশন আর ধরেন রিউমার, দুইটাকে অ্যানালাইসিস করে দেখতে হবে। আসলে বাজার যে একটা রিউমার ছড়াই গেল যে এই কোম্পানিটা জয়েন্ট ভেঞ্চার যাচ্ছে, আদৌ যাচ্ছে কিনা, সেগুলোকে স্টাডি করতে হবে। সেগুলো স্টাডি করে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যে কথা শেয়ার মার্কেটের বলা হয়, শেয়ার মার্কেট অত্যাধিক ঝুঁকিপূর্ণ আর্থিক হাতিয়ার। আপনি যখন অত্যাধিক ঝুঁকিপূর্ণ আর্থিক হাতিয়ারে আপনি বিনিয়োগ করবেন, আপনি দেখে বুঝে শুনে অ্যানালাইসিস করে বিনিয়োগ করুন। বিনিয়োগ করবেন কোনটা ভালো কোনটা মন্দ, এটা আপনি যদি নিজে জাস্টিফাই না করতে পারেন, আপনি যারা ভালো এখানে যারা পোর্টফোলিও ম্যানেজার আছে তাদের কাছে যান, জি, হ্যাঁ, দেখেন। ভাই, এই যে ভালো শেয়ার খারাপ শেয়ার এ বিনিয়োগ করে মুনাফা না পাওয়া, এখন বিনিয়োগকারীদের একটা আচরণ দেখা যাচ্ছে যে টপ 20-তে যে শেয়ারগুলো আছে এগুলোর মধ্যে কোনগুলো ভালো করছে, কোনগুলো প্রাইস কম আছে, এই শেয়ারগুলো বিনিয়োগ করে দেখা যাচ্ছে কিছুটা মুনাফা পাচ্ছে। এবং এইটা যারা ট্রেডার, ডে ট্রেডার, তারা কিন্তু এইটার কারণেই এই যে 400 কোটি টাকা আমরা লেনদেন দেখছি, এই সব বিনিয়োগকারীদের কারণেই। এবং এইটা চলতে থাকাটা কতটা ভালো, বা এই অবস্থা থেকে মার্কেট আসলে কোন দিকে যাচ্ছে বলে মনে হয়? আসলে কিছু কিছু জিনিস বোঝার জন্য কিন্তু খুব বড় অর্থনীতিবিদ বা আমাদের মতো চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার দরকার নেই। আপনি যদি বেসিক ট্রেডে যান, বা যেটাকে ইনভেস্টমেন্ট বলা হতো, আজ থেকে হাজার হাজার বছর পুরনো, যে আপনার একটা গিফেন গুডস, লেটসে আপনি আলু অথবা সিজনাল ফ্রুটস যেগুলো বা সবজি থাকতো, অনেকেই করতো যাদেরকে প্রিজার্ভ করার ক্ষমতা আছে, সুপারি সহ দক্ষিণ অঞ্চলে একটা বড় ইনভেস্টমেন্ট, তারা যেটা করতো সিজনের সময় অল্প দামে এগুলো কিনে রাখা, যাদের টাকা আছে, এবং যখন অফ সিজনে যেসব জায়গায় মার্কেট তৈরি হবে, যেখানে ডিমান্ড আছে, সেখানে সেল করা।
এখন ইকোনমিক্সের সব টার্মে ওয়ারেন বাফের কথা আমরা প্রায়ই বলি যে শেয়ার কখন কিনবো, আর ভালো শেয়ারের সঙ্গে আপনি বুঝতে হবে সব শেয়ারই ভালো, আমাদের সব দেশের শেয়ার শেয়ারই ভালো, জি। বিনিয়োগকারীদের একটা মানে আচরণ এরকম যে যখন বাড়ে তখন কিনে Exactly, এবং ওটাই যখন বলতে কমে চাচ্ছি। যায় তখন হাতেরটা বিক্রি করে দেয়। ওই কথাটাই আমি বলছিলাম যে আপনি যখন একটা শেয়ার ভালো মন্দ এটা অন্য ডিপেন্ড করে, একটা শেয়ারের বিজনেস কম হচ্ছে, তার যে একদম পটেনশিয়ালি শেষ কম, পর্যায়ে আমরা, জি। 10 টাকার শেয়ার 20 টাকা হতে পারে, দ্যাট ইজ এ গুড শেয়ার, যেহেতু প্রাইসটা 20 টাকায় কিনছি। একটা শেয়ারের পার ভ্যালু 10 টাকা, এটা 80 টাকা আছে, যদি তার 80 টাকার যদি পিইউ জাস্টিফাইড হয় এবং যদি এইটার লজিক্যাল কারণে আপনি দেখবেন গত 3 বছরের প্রাইসটা কোথায় আছে, এটা কি সিজনাল ইম্প্যাক্ট আছে কিনা, এটার মার্কেট পটেনশিয়ালি কিরকম, মানে এবং পিটা কি মানে এক্সিস্টিং পি না ফরওয়ার্ড পি কোনটা? দুটোই দেখতে হবে। আচ্ছা। ফরওয়ার্ড এবং বিজনেসের ফোরকাস্টের যে বিষয়গুলো বোঝার চেষ্টা করে, আমি যেটা বলছিলাম যে আপনি সময় মতো কিনতে হবে এবং যখন আপনি বাড়বে তখন সেল করবেন, কিন্তু আমরা উল্টা করছি। আমরা যখন দেখি যে একটা প্রাইস 7 দিন বেড়েছে, আশা করছি যে আরো 10 দিন বাড়বে, হুইচ ইজ এ রং কনসেপ্ট। আমার মনে হয় যে লং টার্মে যেসব শেয়ারের প্রাইস এখনো লজিক্যালি কম পড়ে আছে এবং যার পটেনশিয়াল আছে সেরকম ইনভেস্টমেন্ট করা উচিত সেরকম শেয়ারে। রাজীব ভাই, একদম শেষ পর্যায়ে যদি আপনার বিনিয়োগকারীদের ব্যাপারে পরামর্শ, যদি একজন মানে পরামর্শক হিসাবে যদি পরামর্শ প্রত্যেক থাকে। বিনিয়োগকারীর একটা বিনিয়োগের প্ল্যান থাকা উচিত। একজন বিনিয়োগকারীর পকেটে যদি 100 টাকা থাকে, আমি মনে করি ওই বিনিয়োগকারী 30 টাকা 40 টাকা ইনভেস্ট করবে, বিনিয়োগ করবে, এমন একটা শেয়ারে মানে বিনিয়োগ যে করবে। করে ফেলেছে 100 টাকা যে করে ফেলেছে তার পরামর্শটা দেন তার নতুন পরামর্শ বিনিয়োগকারী। হলো অপেক্ষা করতে হবে, মার্কেট সাইকেল ঘুরে আপনার আইটেমটাও প্রফিটে চলে আসবে। যদি খুব বাজে শেয়ার না হয়, যদি ওই শেয়ার দেওয়ালিয়া না হয়ে যায়, হ্যাঁ, তাহলে আপনার অপেক্ষা করতে হবে, বিনিয়োগের চিন্তা করতে হবে। আপনি ট্রেডিংয়ের চিন্তা করলে চলবে না। হ্যাঁ, আমি বিনিয়োগকারীদের পরামর্শ দিব না, ট্রেডারদের পরামর্শ দিব। এখন আজকে অ্যাটিটিউড হয়ে গেছে অনেক বিনিয়োগকারীদের, আমি আজকে একটা ইনভেস্ট করলাম, ডে আফটার টুমোর আমি ওখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাব। একটা লং টার্মে বিনিয়োগে করেন, আপনি এখান থেকে প্রফিট আপনি পাবেন। এখন মার্কেট অনেক স্থিতিশীলতার দিকে যাচ্ছে এবং মার্কেটের শেয়ার ভ্যালু এখন অনেক নিচে পড়ে আছে। এখানে বিনিয়োগ করলে বিনিয়োগের মতো অনেক শেয়ার আছে, অনেক ভালো ভালো শেয়ার আছে, যে শেয়ারে বিনিয়োগ করলে আপনি শুধু বিনিয়োগ রিটার্ন ROI, যেটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, যদি ডিভিডেন্ড না করে যে ইনভেস্টমেন্ট রিটার্নটা পাবেন, সেটা আপনার ব্যাংকের ডিপোজিটের থেকে অনেক বেশি। নাসিব ভাই এবং শফিকুল আলম ভাই, এবং এই আপনাদেরকে মুহূর্তে- আমাদের শেষ এই করতে মুহূর্তে হচ্ছে। আমি নাসিব ভাই, শেষ কথা বলি, এই মুহূর্ত বাংলাদেশের যে কোনো সময়ের তুলনায় বিনিয়োগের উত্তম সময়। না, নাসিব ভাই এবং শফিকুল আলম ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, দর্শক, আপনাকে আগামীকালকে দেখা হচ্ছে অন্য অতিথিদের সাথে এবং এই একই বিষয় নিয়ে, বিনিয়োগ পরামর্শ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকবেন এই আশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।